দিল। তাদের বড় বড় আইনজীবী আছে, আমাদের আছে শুধুমাত্র চোখের জল আর আন্দোলন আর রাস্তায় পড়ে থাকা। এই দিনটার জন্য আমরা বসেছিলাম 19 সাল থেকে আজকে এই দিনটার জন্য বসেছিলাম। আজকে যোগ্য জবাব, আজকে যদি ওদের চাকরি যায় আজকে ওদের যোগ্য জবাব পাবে ওরা। আমরা এমন হয়েছে 29 দিনের রাস্তায় শুয়েছি, প্রতিশোধ আজকে আমরা নিলাম অনশন করে। আজকে সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি এসে আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা আমাদের কিছু করতে পারেনি। আজকে যদি তাদের চাকরি যায়, আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে। কোথায় যাবো আমরা সাধারণ মানুষরা, কোথায় যাব? আমাদের পয়সা নেই, আমরা 18 লাখ 19 লাখ টাকা দিতে পারিনি বলে আমাদের র্যাঙ্ক পিছিয়ে দিয়েছিল। আর মনে সরকার ঠকে যায়, 18 লাখ 19 লাখ টাকা দিয়ে সব চাকরি নিয়ে প্যানেলে আগে নাম তুলেছে ওদের। স্যার যে খেলা খেলছে, এই খেলা যদি এখনো খেলতে থাকে, সরকারের একটা সম্পূর্ণ শিক্ষা দপ্তর যেমন জেলে গেছে, বর্তমান শিক্ষা দপ্তরেও কিছু কিছু মানুষ আবার তারা জেলে যাবে চোর বাঁচানোর অপরাধ। তারা চুরি করে গেছে, আর কিছু মানুষ যাবে চোরকে বাঁচানোর অপরাধে। তো চাকরি পেয়েছে কারা? যারা সাদা খাতা দিয়েছে। চাকরি পেয়েছে কারা? যারা ফেল করেছে। চাকরি পেয়েছে কারা? যারা র্যাঙ্ক জাম্প করে চলে এসেছে পেছন থেকে। চাকরি পেয়েছে কারা? যারা মন্ত্রীর কন্যা হয়। চাকরি পেয়েছে কারা? যারা নেতা মন্ত্রীর রাষ্ট্রীয় হয়। তা চোখে চোখ রেখে প্রথম এই গুটি কয়েক ছেলে মেয়েই বলেছিল যে পার্থ চ্যাটার্জি চোর, এসএসসি চেয়ারম্যান চোর। পার্থ বসু যখন সেই সমাধান করেনি, পার্থ বসু ব্রেকটাউনের বাড়িতে গিয়েও বলে এসেছি, কিন্তু সমাধান না করলে আপনার কপালে কষ্ট আছে। যাতে সমাজের ভান্ডার দিয়ে সমাজের দুর্নীতিকে রোখা যায় না, লক্ষ্মীর ভান্ডার দিয়ে সমাজের কর্মসংস্থান বাড়ানো যায় না, লক্ষ্মীর ভান্ডার দিয়ে অকর্মণ্য তৈরি করা যায়। 1.5 বছর ধরে একটা মামলা সুপ্রিম কোর্টে ছিল, আমরা যখন যেতাম তারা বলতো সুপ্রিম কোর্টে মামলার পড়ে রয়েছে, এখন কিছু করা যাবে না। কিন্তু আমাদের আন্দোলনের চাপে পড়ে 1.5 বছর পর মুখে গিয়ে হাইকোর্টে গিয়ে বলছে তারা যে না, সুপ্রিম কোর্টে সেখানে কোনো যুক্ত নেই, কানেকশন নেই, নিয়োগ করা যেতেই পারে। তাহলে 1 বছর ধরে আমাদের সাথে খেললো কেন তারা? রাজ্য সরকার, এই নির্লজ্জ রাজ্য সরকারের কোনো লজ্জা শরম নেই, বেহায়া সরকার একটা। দিনের পর দিন ডেকে নিয়ে গিয়ে আমাদের শুধু মিথ্যা প্রতিশ্রুতি, আর কিচ্ছু নাই, শুধু আমাদের নিয়ে নাটক করছে, খেলছে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে কি একটু আশার আলো দেখছেন? না, দেখুন, এতদিন আমাদের যে লড়াইটা ছিল সেটা হচ্ছে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের যাতে কোনো একটা সুরাহা হয়, মানে তারা যাতে চাকরিতে না থাকে, কারণ তাদের জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থার। সেটা অবশ্যই আজকে হয়েছে, রায় হয়েছে, অযোগ্যদের চাকরি গেছে। কিন্তু তার সাথে পুরো যে রায়টা যদি বলতে চান, তাহলে অবশ্যই আমরা এই রায়ে খুশি নই। কারণ এই রায়ে দেখা যাচ্ছে যে একজন বা দুজন যদি সত্যি স্বচ্ছভাবে চাকরি পেয়ে থাকে, তারা কিন্তু বঞ্চিত যেরকম হলো, সেরকম 9 to 12 যারা ক্যান্ডিডেট, প্রায় 1200 দিন ধরে আমরা গান্ধীমূর্তি এখানে অবস্থান করছি, আমরা বঞ্চিতর ওপর বঞ্চিত হলাম। কারণ আমাদের যে শূন্য হাত ছিল, সেই হাতটা কিন্তু এখনও শূন্যই রয়ে গেল। কিন্তু এই যে এত বড় একটা সিদ্ধান্ত যে 25,753 জনের চাকরি চলে যাওয়া, তো এটা তো একটা যুগান্তকারী সিদ্ধান্ত। তো এটাতে তো কি একটু কি আশার আলো দেখছেন না যে এরপর হয়তো যোগ্য প্রার্থীরাও চাকরি পাবেন যারা 8 বছর ধরে বঞ্চিত? দেখুন, প্রথমত বলি যে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা আমাদের জীবন 8 বছর ধরে নষ্ট হয়ে গেছে, সেই স্কুল সার্ভিস কমিশনের হাতেই কিন্তু দ্বিতীয়বার দায়িত্বটা গেল। এবার দ্বিতীয়বার যে বঞ্চিত হব না, বা দ্বিতীয়বার যে আরও কীরকমভাবে প্যাঁচ কষবে ওরা, সুতরাং এই নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। কিন্তু সুতরাং এইটা কিন্তু পুরোপুরি আমরা বলতে পারছি না যে আমরা খুব খুশি, কারণ মানে সত্যি এটা মানে একটা অপ্রত্যাশিত রায়। মানে আমাদের অনেকের ওএমআর, মানে আমাদের 19-এর যেমন ওএমআর পাবলিশ হয়েছিল, তাদের কিন্তু ওএমআর তাদের ঠিকঠাক ছিল, কিন্তু তবু দেখুন নিয়োগ কিন্তু একটাও হয়নি। আর 11-12-এ কিন্তু সেরকমভাবে ওএমআর পাবলিশ হয়নি। সুতরাং আমরা এটাই বলতে পারি যে আমরা সত্যি কথা বলতে আশার আলো আমরা দেখছি না। কারণ যার দ্বারা বঞ্চনা করা হয়েছিল যোগ্য প্রার্থীদের, তার হাতেই আবার দ্বিতীয়বার দায়িত্ব দেওয়া হয়েছে পুনর্নির্বাচনের জন্য বা পুনর্নিয়োগের জন্য। বা সে আরও কোন নতুন পদ্ধতিতে গিয়ে মানে দুর্নীতি করবে, সেই বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান আমরা।
আচ্ছা, এই ভোট এসেছে বলেই কি এত উৎসাহ বেড়েছে সবার? ভোট চলে গেলেই কি আবার আপনাদের যেরকম আন্দোলন একা একা পড়ে আপনারা আন্দোলন করেছেন, চোয়াল চাপা লড়াই চালিয়েছেন, সেটাই আবার হবে? নাকি ভোট চলে গেলেও আপনাদের দিকে মানুষ অর্থাৎ রাজনৈতিক দলগুলো ফিরে তাকাবে বলে মনে হয়? দেখুন, আমরা তো আমাদের এখানে রাজনৈতিক দল বলতে দেখুন আমাদের এখানে এরা ক্ষমতায় আছে, ক্ষমতায় যারা আছে প্রশাসনের দিক থেকেও, যেমন কুণাল ঘোষ, মদন মিত্র, ওনারা যেরকম প্রশাসনের দল থেকে যেরকম এসেছিলেন, সেরকম বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের লোকরাও কিন্তু আমাদের মঞ্চে এসেছিলেন, যেহেতু এটা একটা অরাজনৈতিক ধর্ণা মঞ্চ। সুতরাং এখন তারা হয়তো বিভিন্ন কারণে ভোটে তারা ব্যস্ত, যার জন্য হয়তো তারা আসতে পারছেন না। কিন্তু দেখুন, আমাদের পাশে যতই কেউ আসুক না কেন, আমাদের মেন তো দাবিটা হচ্ছে নিয়োগ। সেই নিয়োগটার জন্য তো কেউ সেভাবে লড়াইটা করলো না। সবাই পাশে এসেছে, দাঁড়িয়েছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে দাঁড়িয়েছে, সবাই বলেছে তোমাদের পাশে আছি, কিন্তু পাশে থাকার প্রমাণটা কিন্তু আমরা পাইনি। আমাদের হাতে কিন্তু নিয়োগপত্রটা কিন্তু এলো না, স্কুলে কিন্তু ফিরে যেতে পারলাম না, এটা কিন্তু চরম সত্যি কথা। আর এই 8টা বছরও তো কেউ ফিরিয়ে দিতে পারবে না। অবশ্যই না, কারণ 8 বছরে যে আমাদের ক্ষতি হয়ে গেছে, এটা অপূরণীয় ক্ষতি। কোনো রকমভাবেই এই ক্ষতি পূরণ করাই যাবে না। এবং আমরা যে কি হারিয়েছি সেটা আমরা নিজেরাই জানি। তার ওপর আজ যেটা শুনলাম, এরপরে যে ভবিষ্যতে কি হতে চলেছে, মানে ডবলের ওপর ডবল। 8 বছর তো যন্ত্রণা ছিল, আজকের পরে যেন সেটা ডবল যন্ত্রণা হয়ে গেল। 8 বছরের জায়গায় 16 বছরের জন্য আমরা যন্ত্রণা ভোগ করছি। ব্যাপারটা এখনো বলছেন এটা আরো যেহেতু সুপ্রিম কোর্টে সবাই মুভ করবে, আন্দোলন ওদের এই সুপ্রিম কোর্ট আর আপনাদের কোর্ট করেই জীবনটা কেটে যাবে মনে হচ্ছে। এখনও কিন্তু আমরা এই বিষয়ে যথেষ্ট সন্দিহান রয়েছি, কারণ প্রশাসনের তরফ থেকে বারবার করে আশ্বস্ত করা হয়েছে তোমাদের চাকরি দেব, মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা আছে, মাননীয় শিক্ষামন্ত্রীর ইচ্ছা আছে, প্রত্যেকের ইচ্ছা আছে, কিন্তু তাদের ইচ্ছা থাকলে সেই ইচ্ছার কিন্তু প্রকাশটা কিন্তু আমরা আজও পর্যন্ত পাইনি। কোন শিক্ষামন্ত্রী, যিনি এখন জেলে আছেন না যিনি এখন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়? বারবার করে শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চান যোগ্যদের চাকরি হোক, মাননীয় শিক্ষামন্ত্রী চান যোগ্যদের চাকরি হোক। তাহলে আমাদের চাকরিটা কে আটকেছে? চাকরিটা তাহলে কোন অদৃশ্য শক্তি আটকে রাখছে? সেটাই আমাদের প্রশ্ন, কোন অদৃশ্য শক্তির কারণেই চাকরিটা আটকে রয়েছে? কারণ কোর্ট কিন্তু যতই তারা কোর্টের দিকে বল ঠেলে দিক, কোর্ট কিন্তু কখনো যোগ্যদের নিয়োগের ব্যাপারে কোনো রকমভাবে স্টে অর্ডার দেয়নি। যেটা 2 বছর আগে স্বচ্ছভাবে নিয়োগটা আমাদের তারা দিয়ে দিতে পারতো, যদি সঠিকভাবে কোর্ট যা যা চেয়েছিল সঠিকভাবে যদি সেই ইনফরমেশনগুলো কোর্টকে সাবমিট করা হতো, তাহলে কিন্তু এতদিনে হয়তো আমাদের একটা সুরাহা হয়ে যেত। কিন্তু এত গন্ডগোল পাকালো কিন্তু একমাত্র স্কুল সার্ভিস কমিশন। 1134 দিন আগে যখন আন্দোলনটা শুরু করেছিলেন, তখন মনের যা জোর ছিল এখনও কি তাই আছে? হ্যাঁ, অবশ্যই এখনও আছে। তখন যে মনের জোরটা ছিল, হ্যাঁ অবশ্যই শারীরিক দিক থেকে অনেকেই আমরা বিধ্বস্ত হয়ে গেছি। শরীর তো ভেঙে পড়বে, এটা জানা কথাই, শরীরে একটা প্রভাব পড়বেই, কিন্তু মনের জোরটাই তো আসল জোর। মন সুস্থ থাকলে তবেই তো শরীর এমনিই চলতে বাধ্য হয়। সুতরাং এখনও সেই মনের জোরটা আছে, তবে নিরাশা হয়েছি ঠিকই, 100% হতাশা আমি ব্যক্তিগতভাবে হয়েছি, কারণ আমি কোনো আশার আলো এখন দেখতে পাচ্ছি না। কারণ কোন পর্যায়ে যাবে বা কমিশন কি করবে, কি প্রসেসে কি হবে, আর যদি এখন নতুন করে আবার রিটেন টেস্ট দিতে হয়, 8 বছর আগে যেইভাবে পরীক্ষাটা দিয়েছিলাম, রাত জেগে পড়াশোনা করে দিয়েছিলাম, 8 বছর পরে যদি এখন আবার সেই একই ইয়েতে যদি পরীক্ষাটা দিতে হয়, তাহলে দ্বিতীয়বার যে আমার সাথে বঞ্চনা বা ঠকানো হবে না, সেটা তো কোনো গ্যারান্টি নেই। আর এতদিন বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে। আপনারা কতবার নিজের যোগ্যতার প্রমাণ দেবেন? কতবার নিজের যোগ্যতার, অবশ্যই সেটা তো আছে, একবার যোগ্যতা প্রমাণ দিয়েও ঠকেছি। সুতরাং যোগ্যতার তো বারবার তো প্রমাণ দেওয়া যায় না। এখন আপনাদের পরীক্ষা দিতে হবে এরকম কোনো কন্ডিশন কিন্তু কোর্টও বলেননি, কারণ কি এটা সম্ভব না, বলাটা অযৌক্তিক হয়ে যায়। তাই তবে ওই আপনার যে ইয়েটা বেরিয়েছে, ওই নোটিফিকেশনটা বেরিয়েছে, অর্ডার কপিটা বেরিয়েছে, এখনও আমাদের সেইভাবে অর্ডার কপিটা পড়া হয়নি, এখন একটা ধোঁয়াশার মধ্যে আছি। তবে শুনলাম যে এসএসসি কমিশনকে 15 দিনের মধ্যে নিয়োগের একটা শুরু করতে বলেছে, কিন্তু 15 দিনের মধ্যে শুরু করতে বললেও এসএসসি কমিশন কিন্তু শেষ একটা ডেডলাইন কিন্তু কোর্টে দেওয়াটা উচিত ছিল, যে এত তারিখের মধ্যে। এই 15 দিনের মধ্যে ওনারা সুপ্রিম কোর্টে মুভ করবেন বলেই দিয়েছে। হ্যাঁ, অবশ্যই 15 দিন বলে কি তারা 15 দিন পালন করবে? অবশ্যই পালন করবেন না। তারা তাদের মতো করে বিভিন্নভাবে বা কিভাবে অন্যান্যদের চাকরি বাঁচানো যায় সেটা অবশ্যই হয়তো তারা চেষ্টা করবেন। অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করবেন? হতেই পারে, না হওয়ার কিছু নেই, কারণ এখন আমরা কোনো কিছুই বিশ্বাস করতে পারছি না। কারণ আমরা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আলোচনা হওয়ার পরেও আমাদের বারবার করে বলা হয়েছে আমাদের নিয়োগটা হবে, এত সিট ক্রিয়েট হয়েছে, আর এত সিট ক্রিয়েট হলে তোমাদের সম্পূর্ণ নিয়োগটা হয়ে যাবে। তারপরেও কিন্তু আমাদের কিচ্ছু হয়নি, নিট পুরো জিরো। আমরা, আপনার নামটা কি বলবেন? আমার নাম অভিষেক সেন। চাকরি গেল, কিন্তু নতুন যোগ্যদের কি চাকরি হওয়ার কোনো অর্ডার হয়েছে? না, সেটা তো হয়নি। তাহলে আমি কি করে আশার আলো দেখছি? অবশ্যই এই রায় আংশিকভাবে যুগান্তকারী, কারণ আমাদের যে লড়াই এতদিন ধরে আমরা চালিয়েছি, যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই চালিয়েছি, সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের আজকে জয় হলো, সত্যের জয় হলো। সেদিক থেকে আজকে এই রায় সত্যের জয়,
এবং আংশিকভাবে এই রায় যুগান্তকারী, ঐতিহাসিক। কিন্তু যারা এই দুর্নীতির কারণে এতদিন ধরে বঞ্চিত হয়ে বসে থাকলো, সেক্ষেত্রে আদালত যদি সরাসরি তাদের নিয়োগের কোনো নির্দেশ এই তার আদেশনামায় দিত, সেক্ষেত্রে আমরা খুশি হতে পারতাম। বরং আদালত নতুন করে প্রসেস শুরু করতে বলেছে। সেই প্রসেসে কারা অংশগ্রহণ করতে পারবে, কিভাবে করতে পারবে, সেটা কিন্তু পরিষ্কার নয়। সুতরাং নতুন প্রসেসে আমরা যে চাকরি আদেও পাবো সে বিষয়ে কোনো কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু 300 পাতার রায়, কাজেই ভেতরে কি আছে এখনো বোধহয় পুরোটা অ্যানালাইসিস করা হয়নি কারো পক্ষে। হ্যাঁ, কিন্তু যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলো, সেগুলো অলরেডি আমরা স্টাডি করেছি। সেখানে কিন্তু আমাদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোনো নির্দেশিকা নেই, বরং নতুন করে প্রসেসিং শুরু করতে বলা হয়েছে এসএসসিকে। তারা কবে করবে, অলরেডি আমাদের জীবন থেকে 8টা বছর চলে গেছে। হ্যাঁ, তো এসএসসি আবারও এটা দীর্ঘসূত্রিতার জায়গায় নিয়ে যাবে এবং যোগ্য বঞ্চিতদের অপেক্ষার প্রহর সেটা আরও বাড়বে। মানে এখন অবধি কোনো আশার আলো আপনারা দেখতে পাচ্ছেন না? না, আশার আলো সেই অর্থে কোনো স্পষ্ট কোনো আশার আলো আমরা দেখছি না। ছিল তাদের বড় বড় আইনজীবী আছে, আমাদের আছে শুধুমাত্র চোখের জল আর আন্দোলন আর রাস্তায় পড়ে থাকা। তা আমাদের বড় বড় আইনজীবী নেই, আমরা সত্যের পথে আছি, আমাদের ন্যায় প্রতিষ্ঠিত হবেই এবং অযোগ্যরা চাকরি যাবে। পুরো আজকে যা হয়েছে, আজকে আমাদের এই দিনটার জন্য আমরা বসেছিলাম। দিদি 23,753 জনের চাকরি বাতিল করলো হাইকোর্ট। আজকে আমরা 19 সাল থেকে আজকে এই দিনটার জন্য বসেছিলাম। 2016 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সাল থেকে আজকে এতদিন ধরে করাপ্টেড, পুরো করাপ্টেড। আজকে আমরা এতটা বঞ্চিত, আমরা আজকে আমাদের আজকে যোগ্য জমা, আজকে যদি ওদের চাকরি যায়, আজকে ওদের যোগ্য জমা পাবে ওরা, এবং পুরো টাকা আমাদের দিতে হবে আমরা যদি জয়েন করি। আমরা এমন হয়েছে 29 দিনের লড়াই, রাস্তায় শুয়েছি, এমনও দিন গেছে আমাদের। সেই দিন আজকে যদি ওদের চাকরি যায় আমাদের থেকে, আমরা এই প্রতিশোধ আজকে আমরা নিলাম। আজকে আমাদের, আপনারা এতদিন ধরে বলছিলেন বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, আজকে যদি আমরা এই ন্যায় পাই, আমরা আজকে ভাববো ন্যায় বলে জিনিস আছে, কারণ আমরা কোথায় যাব আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম, মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো। কারণ 2019 সাল থেকে আমরা বঞ্চিত, আমরা 2029 দিন ধরে রাস্তায় অনশন করে। আজকে সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি এসে আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা আমাদের কিছু করতে পারেনি। আজকে যদি তাদের চাকরি যায়, আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে, সরকারের জন্য দায়ী। কারণ সরকার নিয়েছিল, টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে। এবং আমরা ন্যায় বিচার পেয়েছি, কারণ আমরা আমাদের আস্থা হারাইনি আমাদের ন্যায়ের জন্য। আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? আমাদের পয়সা নেই, আমরা 18 লাখ 19 লাখ টাকা দিতে পারিনি বলে আমাদের র্যাঙ্ক পিছিয়ে দিয়েছিল। আমাদের পরে 7 জনের চাকরি হয়েছে, 7 জনের চাকরি হয়েছে আমার পরে। আমার আজকের 100 নম্বরের পরীক্ষা, সেখানে 90 নম্বরে ওরা প্যানেল বার করেছে। এটা কি উচিত হয়েছে? আপনাদের এবারের অবস্থান কি হবে? যাই হোক, আমি চাই যারা অন্যায় ভাবে আমাদের চাকরি নিয়ে চুরি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি আগে যাক, বেতন ফেরত দিতে হবে ওদের। আজকে আমরা 38 লাখ টাকার লস করেছি, 38 লাখ টাকা। আমরা আজকে যদি বেতন পেতাম 60,000 টাকা করে, সেই টাকা কি আপনারা ক্লেম করবেন? আমরা ক্লেম করব এবং আমরা জয়েন করব। আমি জয়েন করে ক্লেম করব। আমাদের ওড়িশার মানুষ সম্মানের হানি হয়েছে, আমাদের সবকিছু হানি হয়েছে। আমরা সামাজিকভাবে বঞ্চিত হয়েছি। আমাদের মানসিক ভবিষ্যৎ কি হবে? আমাদের ভবিষ্যৎ আমরাই তো বঞ্চিত। আমাদের এবার যে যাদের চাকরিটা চলে গেল, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা আমরা যে আজকের দিনটার জন্যই অপেক্ষা করেছি, সরকারের কাছে গেছি, সরকার আমাদের প্রতি বিমুখ ছিল। আজকে দেবাংশু বসাক স্যার, আমাদের সরকার ঠকিয়েছে। স্যারের কাছে আমরা ন্যায় বিচার পেলাম, যেটা সুপ্রিম কোর্টে। কেন বলবো না সরকার ঠকেছে? 18 লাখ 19 লাখ টাকা দিয়ে সব চাকরি নিয়ে প্যানেলে আগে নাম তুলেছে ওদের। 900 নম্বরের জায়গায় 90 নম্বরে র্যাঙ্ক করেছে। আমি যাইনি, আমি কোথাও যাইনি। আমি আইনের কাছে এসেছি, আমি কোনো আন্দোলনে কোথাও যাইনি। আমরা
আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বরূপ বিশ্বাস, আমি 11-12-এর একজন বঞ্চিত চাকরি প্রার্থী। আজকে তো একটা ঐতিহাসিক দিন, আপনার কি মনে হয় যে এই আশা কিছু পেলেন নাকি এখনও সেই মনের নিরাশাই রয়েছে? আশা সেরকম কিছুই পাইনি, এখনও মনে নিরাশা রয়েছে এবং হতাশা আরও বাড়লো। কারণ যে রায়টা হয়েছে আশা সামান্য মাত্র দেখা গেছে, কারণ এই রায়ের এটা প্রমাণিত হলো যে অযোগ্য চাকরি প্রার্থীরা ছিল তারা বাদ গেল, কিন্তু যারা যোগ্য তাদের জন্য কিন্তু এই কোনো রায় হলো না। সেখানে রায়টা কি হলো, অযোগ্যদের ঠিকমতো পুরোপুরি চিহ্নিত না করতে পেরে সবাইকে নিয়ে প্যানেলটাকে ক্যান্সেল করানো হলো। এর পরবর্তীতে বলা হচ্ছে যে প্যানেলটা আবার নতুন করে রিক্রুটমেন্টের প্রসেস করতে। তো প্রশ্ন হলো যে যোগ্য চাকরি প্রার্থীরা কি বারবারই তাদের যোগ্যতার প্রমাণ দিতেই থাকবে? দীর্ঘ 8 বছর ধরে যোগ্যতার প্রমাণ দিয়ে রাস্তায় আছি, এরপরে আবার যোগ্যতার প্রমাণ দেওয়ার কথা বলা হচ্ছে, ফলে আরও দীর্ঘায়িত প্রসেস। 15 দিনে স্কুল সার্ভিস কমিশন যেখানে 8 বছর ধরে এই সমস্যার সমাধান করতে পারলো না, 15 দিনে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে কি? এবং যদিও হয় সেখানে কি আবার দুর্নীতি হবে না? তো এই আশঙ্কাগুলো আমাদের থেকে যাচ্ছে, ফলে যোগ্য চাকরি প্রার্থীরা আবারও কি বঞ্চিত হবে? না, একটা কথা তো বলা হয়েছে যে যারা পুরো প্যানেলটা বাতিল করতে হয়েছে তার কারণ হচ্ছে যে এসএসসি কোনোভাবেই 30 লাখের কোনো রকম ডিটেলস দিতে পারছে না, কারা কারা পরীক্ষা দিয়েছিল, এবং গাজিয়াবাদ থেকে যতটা তথ্য পাওয়া গেছিলো সেই বেসিসে দেখা গেছে যে কিছু করার ছিল না আর বাতিল না করে। কিন্তু এর মধ্যে অনেক যোগ্য প্রার্থী থেকে যাচ্ছেন, এটা একটা প্রশ্ন। তারাও বলছেন হয়তো তারা সুপ্রিম কোর্টে যাবেন এবং এসএসসিও সুপ্রিম কোর্টে মুভ করবে। তো তাহলে এটা কি আরও প্রসেসটা আরও দীর্ঘায়িত হলো মনে হচ্ছে? প্রথমত প্রসেসটা দীর্ঘায়িত হলো, দ্বিতীয়ত সরকার আবার সুযোগ পেয়ে গেল। এই বঞ্চিত করে তো 8 বছর বসিয়ে রেখেছে, আবার সুযোগ পেয়ে গেল, এবার এটাকে নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্টে গিয়ে বলবে ওখানে এখন সুপ্রিম কোর্টে আছে, আমরা নিয়োগ দিতে পারবো না। ফলে সেই ঘুরে ফিরে যোগ্য বঞ্চিতরা বঞ্চিতই থেকে গেল। ফলে কিন্তু একটা কথা লক্ষ্য করে দেখো যে যেটা তোমাদের একেবারেই আশা ছিল না সেটা থেকে তো কিছুটা আশার আলো পাওয়া গেল, কারণ যে দুর্নীতি হয়েছে এটা সাংঘাতিকভাবে প্রমাণিত হয়ে গেল, এবং সুপ্রিম কোর্টেও কি এর থেকে কিছু মুক্তি পেতে পারে সরকার বলে মনে হয়? সমস্ত প্রমাণিত তোমাদের হাতে, মুক্তি পাওয়ার কোনো জায়গা নেই। ইল্লিগালভাবে যারা নিয়োগ করেছে, আমাদের শুরু থেকেই একটা দাবি ছিল ইল্লিগাল যত আছে সব ছেটে বার করতে হবে এবং যোগ্যদের নিয়োগ করতে হবে। এখন প্রশ্ন হলো যে ইল্লিগালদের ছেটে যে বার করা হলো, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমরা দেখতে পেলাম না। তাদের কি বলা হয়েছে, চাকরি যাবে এবং 12% ইন্টারেস্টটা ফেরত দেওয়া হবে, তাদের কাউকে কিন্তু কাস্টাডিতে নেওয়া হয়নি। এর আগে যখন অঙ্কিতা অধিকারী চাকরিটা গেছে 61 পেয়ে চাকরি পেয়েছে, আমি 81 পেয়ে পাইনি এখনও রাস্তায়। সেক্ষেত্রে কি দেখা গেছে যে তার চাকরিটা কেড়ে নেওয়া হলো, মায়না ফেরত দিয়ে নেওয়া হলো, তাকে আবার ছেড়ে দেওয়া হলো যে তুই আবার চুরি কর, শাস্তি কিছুই হয়নি। কিন্তু এবার তো সিবিআই কাস্টাডিতে নিতে পারবে, আদালতের রায় তো বলা আছে দরকার হলে নিতে পারবে যে কাউকে। না, এখানে বলা হয়েছে যে যারা এসএসসির এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে সিবিআই যখন ইচ্ছা যাকে ইনভেস্টিগেশন করতে পারে, যাকে ইচ্ছা কাস্টাডিতে নিতে পারে। এখানে কোনো অযোগ্যদের না, অযোগ্য বলে না, কিন্তু তারাও তো দুর্নীতির সাথে যুক্ত, তাদেরও তো নিতে পারে, কারণ তারাও তো পয়সা দিয়ে চাকরিটা পেয়েছিল। হ্যাঁ, এটা একটা প্রশ্ন থাকছে যে তারাও যেহেতু দুর্নীতির সঙ্গে সমপরিমাণভাবে যুক্ত, তাদেরকেও নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এই রায়ে মানে একটা আশা নিয়েছিলাম যে হয়তো এটা একটা ঐতিহাসিক রায় এমন হবে যে যেখানে যারা দুর্নীতির শিকার হয়েছি, আমরা বঞ্চিত হয়েছি, আমরাই তো বিচার ব্যবস্থা দ্বারস্থ হয়েছি তথ্য প্রমাণ নিয়ে। আমরা ভেবেছিলাম হয়তো আমাদের জন্য হয়তো কোনো একটা রায় আসবে না। এর পরবর্তীতে কি হবে, যারা এরকমভাবে দুর্নীতির শিকার হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তারা তো অর্থ খরচ করে উকিল ধরে আর কোর্টে যাবে না, কারণ সে জানবে আমি গিয়ে তো রায় আমি তো রায় আমার পক্ষে পাবো না। এখানে তো আমরা পাইনি। এখানে যে 300-র ওপরে মামলা করেছে যে সমস্ত মামলাকারীরা, তারা বঞ্চিত হয়েছে বলেই তো এইখানে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তারা মামলা করেছে নিজের অর্থ দিয়ে, আইনজীবী ধরেছে, সব তথ্য প্রমাণ দিয়েছে। সেই তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সিবিআই, ইডি যা কিছু হয়েছে কোর্টের কাছে সেই তথ্য সব জমা পড়েছে। ফলে কোর্ট তার কি মানে রায় দিয়েছে, প্যানেল ক্যান্সেলের। অথচ যারা বঞ্চিত হলো, 8 বছর ধরে রাস্তায় থাকলো, 3.5 বছর ধরে এই দরজা সেই দরজা করলো, কোর্টের দ্বারস্থ হলো, কোর্টে লড়লো, তারা কিন্তু কোনো ফল পেল না, তারা কিন্তু সেই বঞ্চিতই থেকে গেল। মানে আজকেও একটু আশার আলো দেখতে পাচ্ছ না? না।
আশার আলো মানে যোগ্য চাকরি প্রার্থী হিসেবে দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমরা যন্ত্রণাটা আরও বাড়লো, আরও দীর্ঘ হচ্ছে, দীর্ঘায়িত হবে। কারণ ম্যাটারটা তো এখন যারা ওই প্যানেলে যে সমস্ত যোগ্য আছে, 1-2 হলেও তো যোগ্য চাকরি প্রার্থী আছে, তারা তো আবার রিপিটিশন ফাইল করবে। তাদের জন্য তো সময় দিয়েছে, তারা যদি প্রমাণ করতে পারে যে আমরা যোগ্য তাহলে তাদের জন্য হবে। কিন্তু আরেকটা অদ্ভুত ব্যাপার, 24,640টা শূন্য পদ ছিল, সেখানে চাকরি গেছে 25,753 জনের। এই বাকি অংশটাই বা চাকরি পেয়েছিল কি করে, এটাও তো খুব স্পষ্ট হচ্ছে না। না, এটাই স্পষ্ট নয়। এটা সুপার নিউমারি পোস্ট কি গোপনে তৈরি করা হয়েছিল? এটা আমাদেরও জানা নেই, কারণ এই বিষয়ে এটা সিবিআই বলতে পারে। কারণ সিবিআই তাহলে কি ইনভেস্টিগেশন করেছিল এতদিন ধরে? শুধুমাত্র 3টে দুর্নীতির সামনে তুলেছে, একটা র্যাঙ্ক জাম্প, একটা নন লিস্ট, আর একটা হচ্ছে ওএমআর ম্যানিপুলেশন। এর বাইরে আরও দুর্নীতি হয়েছে, তার তথ্য প্রমাণ দিয়ে আমরা এই ডিভিশন বেঞ্চে আমাদের এখান থেকে মঞ্চের নামে কেস করা হয়েছিল। আমরাও গেছি তথ্য প্রমাণ দিয়ে যে আমরা বঞ্চিত হয়েছি এই কারণে, কিন্তু আমাদের যারা বঞ্চিত হয়েছে তাদের উপরে কোনো রায় দেয়নি। এর বাইরে তো দুর্নীতি রয়েছে। তো এর বাইরে যেমন আপনার দুর্নীতি রয়েছে, একই ব্যক্তিকে একই ডেটে একই মেমো নম্বরে 2টো করে হচ্ছে মেমো নম্বরে রেকমেন্ডেশন দিচ্ছে, আলাদা আলাদা ডেটে সেই মেমো নম্বরে আপনার হচ্ছে স্কুলে জয়েন করছে। আবার দেখা যাচ্ছে যে একটা মেমো নম্বর দিয়েছে 2019-এ, জয়েন করছে 2021-এ, তার মাঝে আবার একটা মেমো নম্বর দিয়ে অন্য স্কুলে জয়েন করিয়েছে। মানে এরকম অনেক ঘটনা, ভয়াবহ দুর্নীতি ঘটেছে বলছো? অবশ্যই ভয়াবহ দুর্নীতি। তোমরা সেই প্রমাণগুলো দিয়েওছো? কিছু কিছু প্রমাণ আমরা দিয়েছি, কারণ সব প্রমাণ তো চাকরি প্রার্থীদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এর বাইরে যেমন হচ্ছে বিএড সার্টিফিকেট জাল আছে, কাস্ট সার্টিফিকেট জাল আছে, এগুলো ইনভেস্টিগেশন করার দায়িত্ব ছিল সিবিআই। না, এর বাইরে আরও আছে। বয়স বেড়ে গেছে, সেই বয়সটাকে কমিয়ে ফর্ম ফিল আপ করিয়ে চাকরি দেওয়া হয়েছে, এরকমও আছে। ফল বলতে ওই একটাই, যে এই প্যানেলে যে অযোগ্যরা ছিল সেটা প্রমাণিত হলো, তারা বাদ গেল। কিন্তু বিপরীতে যোগ্য যারা, তারা পেল না কিছুই। তাদের হতাশা, তাদের অপেক্ষার দিন আরও বাড়ল। আমার নাম কুদরত কবির। না, অনেকটাই হতাশ। আমরা ভেবেছিলাম দীর্ঘ 8 বছরের যন্ত্রণার যত সরকারের বলুন, কমিশনের বলুন, যে যত নাটক সমস্ত কিছু আজকে হয়তো সমস্ত নাটকের আজকে হয়তো ভেবেছিলাম জবানিকা ঘটবে। কিন্তু জানি না কেন কোথায় যেন আমাদের একটা হতাশার জায়গা তৈরি হয়েছে, যে টাইম পিরিয়ড বেঁধে দিয়েছে, সেই টাইম পিরিয়ডে এই কমিশন কাজ করে উঠতে পারবে তো, সে কাজ করবে তো? কেন এর আগে দেখেছি আমরা একটা প্যানেল বাতিল হয়েছিল, সেই প্যানেলে এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি, সেটাও কিন্তু কোর্টের অবজারভেশনে আছে। তো সেখানে আমাদের প্রত্যেকের বয়স আজকে 33+, সেখানে যদি আরও 3-4টা বছর চলে যায় তাহলে আমাদের জীবনে পড়ে রইল কি? অনেকের তো 40 ক্রস করে গেছে, এই নিয়ে একটা প্রশ্ন ছিল, কিন্তু উত্তর দেওয়া হয়েছে। কোর্ট যেটা বলেছেন যে যাদের সেই সময় বয়স মানে সীমার মধ্যে ছিল তাদের আর কোনো অসুবিধা হবে না এটা নিয়ে। না দেখুন, কিন্তু সেই 8 বছর কেউ ফিরিয়ে দিতে পারবেন না। আমার সেই কোশ্চেনটা সেখানেই, 8 বছর অলরেডি চলে গেছে, আরও যদি 4টা বছর চলে যায় তাহলে আমাদের জীবনে পড়ে রইলটা কি? আজকে আমরা চেয়েছিলাম যে হাইকোর্টে এতদিন ধরে 3 বছর ধরে হাইকোর্টে শুনানি চলছিল, সেই শুনানিগুলো গেল সুপ্রিম কোর্টে। আমরা ভেবেছিলাম সুপ্রিম কোর্টে ফাইসালা হবে, সুপ্রিম কোর্ট থেকে ফাইসালা না করে পাঠালো হাইকোর্টে। মহামান্য হাইকোর্টে একটা স্পেশাল বেঞ্চ তৈরি করা হলো SLST 2016 সমস্ত দুর্নীতির বিষয় নিয়ে। সেখানে আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো সমস্ত কিছুর জবানিকা টানছে, এবং আমরা যারা অযোগ্য, যারা সাদা খাতায় চাকরি পেয়েছিল, ফেল করে চাকরি পেয়েছিল, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল, তাদের বাদ দিয়ে যোগ্য চাকরি প্রার্থী যাদের সঠিকভাবে বৈধ পন্থায় রিটেন পরীক্ষায় পাস করেছে, সঠিকভাবে ইন্টারভিউ দিয়েছে, যারা কোনো ধরনের দুর্নীতির সাথে মাইল দূরে থেকে যাদের কোনো সম্পর্ক ছিল না, তাদের হয়তো আজকে সুখের দিন। এই আন্দোলনটা আমাদের যে SLST 2016 সালে আন্দোলন, বাঙালির আবেগ, এই আন্দোলন আজকে বাঙালির আবেগের আন্দোলন। এই আন্দোলন কোথায় যেন একটা কোণঠাসা হচ্ছে, কেন আবার তো সেই আদালত থেকে তো বেরোতে পারলাম না। আজ আপনারা জানেন এই কিছুক্ষণ আগে রায় বেরোনোর কিছুক্ষণ পরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বলেই ফেলেছেন যে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। অর্থাৎ যে আইনের যে জটিলতা, আইনের যে বেড়াজাল, সেটা কিন্তু চলতেই থাকলো। তাহলে আমরা কি করব? আমরা কি এখানে পড়ে থাকবো? আমরা তো চাইছিলাম একটা স্টেট ফরওয়ার্ড হোক, রায়টা একটা স্টেট ফরওয়ার্ড হোক, যারা অযোগ্য তারা বাতিল যাক, যারা যোগ্য, যাদের ওয়েমার ঠিক আছে, যাদের ইন্টারভিউ ঠিক আছে, যাদের রিটার্ন পরীক্ষা ঠিক আছে, তারা চাকরি পাক। কিন্তু সরাসরি তা হলো না, ঘুরিয়ে ফিরিয়ে এসে আইনের যে চক্রব্যূহ সেখানেই কিন্তু রয়েছে। কিন্তু একটা আশার আলো, আমরা যে 4 বছর ধরে, যে 8 বছর ধরে যে আমরা চিৎকার করছি রাস্তায় রাস্তায়, দুর্নীতি হয়েছে, সবাই কেউ বিশ্বাস করতো না। আজকে সেটা কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য প্রমাণিত হলো, দুর্নীতি হয়েছে বলে কিন্তু প্যানেলটা ক্যান্সেল হলো।
এটাই হচ্ছে আশার আলো। এইটা একটা বড় সাফল্য তোমাদের, এতদিনের যে চোয়াল চাপা লড়াই, খেয়ে না খেয়ে এত গরম বৃষ্টি সব কিছু উপেক্ষা করে যে পড়ে থাকা, তার তো একটা সাফল্য পেলে এটার মাধ্যমে। একদম। আমাদের দুটো দিক ছিল আন্দোলনের, দুটো দিক। একটা হচ্ছে নিয়োগ, যারা যোগ্য তাদের নিয়োগ হোক, অযোগ্যরা বাতিল যাক। অযোগ্যরা বাতিল যাচ্ছে, একদম সাধুবাদ জানাচ্ছি। অযোগ্যরা বাতিল হওয়ার আগে তো প্রমাণ করতে হতো এটা দুর্নীতি হয়েছে, সেটা তো প্রমাণ হয়ে গেল। একদম দুর্নীতি প্রমাণ হয়ে গেছিলো, এর আগেও কোর্টে প্রমাণিত হয়েছিল, একবারও বাতিল হয়েছিল, সুপ্রিম কোর্টের অর্ডারে আবার জয়েন করেছিল, তারা আবার বাতিল হলো। কিন্তু যারা যোগ্য, যারা 8 বছর ধরে রাস্তায় রাস্তায় কাঁদছে, রাতের বেলায় কাঁদছে, একাই কাঁদছে, যারা সমাজের বিভিন্ন স্তরে যারা বঞ্চিত হচ্ছে, সমাজে লাঞ্ছনা শিকার হচ্ছে, প্রশাসনের লাঞ্ছনা, আজকে 8 বছরে কত আমরা লাঠি খেয়েছি, পুলিশের লাঞ্ছনা সহ্য করেছি। ভেবেছিলাম আজকে সত্যি একটা সুদিন আসছে, বাংলায় সুদিন ফিরে আসছে, হয়তো আরও কিছুদিন লাগবে। আমি মহামান্য কোর্টকে বলবো, আপনারা পুরো সিস্টেমটাকে নজরে রাখুন। এই কমিশন ফার্দার, আপনি 15 দিন বলেছেন, যাতে 15 দিনের ভিতরেই কাজটা করে, নাহলে কান ধরে টেনে নিয়ে আসুন, সোজা কান ধরে টেনে নিয়ে আসুন। কেন সত্যি বলতে আমরা আর পারছি না, এভাবে জীবন থেকে দিনগুলো চলে যাচ্ছে, কেউ ফিরিয়ে দেবে না, কেউ ফিরে তাকায়ও না, কোনো রাজনীতি বিরোধী দল কেউ তাকায় না আমাদের দিকে। কেন আমরা তাদের রাজনীতির ফসল নয় বলে আমাদের এখান থেকে পাচ্ছে না, কেন আমাদের রাজনীতি থেকে একদম সম্পূর্ণ দূরে। আমরা চেয়েছিলাম অরাজনৈতিকভাবে এই আন্দোলন সফলতা লাভ পাক, একটা দিক পেয়েছে যে দুর্নীতি হয়েছে। আজকে প্রত্যেকে জেনে গেছে, বাংলার ঘরে ঘরে গোটা দেশ জেনে গেছে যে বাংলায় একটা বড় মাপের স্ক্যাম হয়েছে। কিছু বলার নেই, আমরা চাইছি এই যাই হোক না কেন, যা কিছু যে অর্ডারটা হয়েছে, আমাদের মহামান্য বিচারপতিরা আজকে যে রায় দিয়েছেন সে রায় শিরোধার্য, আমাদের মেনে নিতেই হবে। আমাদের সেই অর্থ নেই যে আমরা আপার বেঞ্চে যাব, আপার কোর্টে যাব, সেই অর্থ সামর্থ্য আমাদের নেই, ছিল শুধু মনের জোর। এই মনের জোরে দাঁতে দাঁত চেপে আমরা 8 বছর লড়াই করেছি, আরও কিছুদিন করব। কিন্তু আমরা চাই প্রত্যেকটা যোগ্য চাকরি প্রার্থী শেষ অবধি কি জিতবে মনে হয় এই কঠিন লড়াই? একটা স্টেপ পেরিয়েছি, দীর্ঘদিন হলে একটা স্টেপ পেরিয়েছি, কিন্তু একটা স্টেপ সত্যিকারই একটা স্টেপ পেরিয়েছি, মানে জয়ের দিকে একটা ধাপ এগিয়ে গেছো। একদম। আমরা একটু আমাদের হয়তো আমরা যেটা চেয়েছিলাম প্রথমে নিয়োগটা হবে, তো নিয়োগটা হলো না, প্রথমে বাতিল হলো, অবশ্যই একটা সাধুবাদ জানাই এটাকে। এবং এই আন্দোলনের আর একটা ফসল সোমা দাস, এই আন্দোলনের চাকরি প্রার্থী আমাদের এখান থেকেই, তার মানবিক উনি, আমাদের কোনো এ নেই, আমরা চেয়েছি থাক, অসুবিধা নেই। মহামান্য বিচারপতিরাও বুঝেছেন যে না, মানবিক গ্রাউন্ডে তাকে রেখেছেন, আমাদের সাধুবাদ জানাই এই রায়কে। কিন্তু আমাদের একটা দাবি ছিল যে যোগ্য চাকরি প্রার্থীরা, আবার আমরা সেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে কাদের হাতে? যারা দুর্নীতি করেছে তাদের হাতে, তাদেরকে পরীক্ষা দিতে হবে, তাদের হাতেই সমস্ত কিছু। আমরা চেয়েছিলাম হয়তো সেই অযোগ্য হাত দিয়ে আমাদের চাকরিটা হবে না, সত্যি বলছি, যে কালিমালিপ্ত সরকার, যে হাত, সেই হাতে হয়তো চাকরিটা হবে না, সেই মহামান্য বিচারপতি দ্বারা, হাইকোর্ট দ্বারাই হয়তো আমাদের চাকরিটা হয়নি, সুপ্রিম কোর্টে হবে, যেখানেই হোক না কেন, তবে কোর্টের অবজারভেশনে রয়েছে আমরা চাকরিটা ফিরে পাবো। তো অনুরোধ করব মহামান্য হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, এই বিচার পন্থাটা যাতে বেশি দীর্ঘায়িত না হয়। কেন আমাদের জীবন থেকে এক একটা দিন নয়, এক একটা বছর যাচ্ছে, এক একটা রাত নয়, এক একটা যুগ কাটছে আমাদের জীবন থেকে, কেউ পাশে নেই, সমাজের প্রতিটি স্তর থেকে আমরা লাঞ্ছিত হচ্ছি, আমাদের পাশে কিচ্ছু নেই, শুধু একটু মানসিক জোর আছে। এবং আমরা পেয়েছিলাম যে এই আন্দোলন হচ্ছে একদম সত্যের আন্দোলন, ন্যায়ের আন্দোলন, আমরা পাবোই। আজকে একটা ধাপ পেয়েছি, আমরা মনে হয় শীঘ্রই আমরা সেকেন্ড ধাপ উত্তীর্ণ হব এবং আমরা আমাদের যোগ্য জায়গায় যাব। অনেক ধন্যবাদ। 1135 দিনের চোয়াল চাপা লড়াই এসএসসির যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের। গান্ধী মূর্তির পাদদেশ থেকে তারা জানালেন তাদের স্বপ্ন চুরি করেছে সরকার, মিথ্যা প্রতিশ্রুতি ও ভ্রতা ছাড়া আর কিছুই জোটেনি তাদের কপালে। নদিয়া থেকে আগত এক চাকরি প্রার্থী জানালেন রাজ্য সরকারের এই দ্বিচারিতার ফল তারা এইবারের ভোটেই বুঝতে পারবে। অন্যদিকে এক মহিলা চাকরি প্রার্থী জানালেন তাদের কষ্টের কথা জানানোর কোনো ভাষা নেই। 1135 দিন ধরে খেয়ে না খেয়ে, রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তাদের এই হার না মানা মনোভাবের প্রতিফলনই দেখা গেল তাদের কথাবার্তায়। আর আজ যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে 25,753 জন অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গেল, সেদিনও কিন্তু তারা খুশি হতে পারলেন না। তার কারণ সেই রায়ে যোগ্য প্রার্থীদের কিভাবে নিয়োগ হবে সে বিষয়ে কোনো পরিষ্কার নির্দেশিকা নেই, সেটাই তারা জানালেন বারবার। আশা করি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আপনারা আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন বেঙ্গল স্পিক্স টুডে।